स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपान्ता शारदा प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কবি বলেছেন, যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও কোনো স্থানকে পুণ্যভূমি বলে অভিহিত করতে হয় সেটি হলো এই ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ো। এই তিন একে তিন, তিনে এক, দেশমাতৃকা এবং স্বামী বিবেকানন্দ যেন একীভূত হয়ে আছেন। আমরা জানি ভারতবর্ষ মহান দেশ, বীর সুভাষের দেশ, কিন্তু ভারতবর্ষ কেন মহান আমরা কি জানি? ছোট ছোট ছেলেরা আছো, তোমাদের সেই ভারতবর্ষের মহানতা সম্পর্কে দু চার কথা বলবো। তার আগে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ, মোহরা ক্লাবের সদস্যবৃন্দ, যাদের আন্তরিক আহ্বানে আজকে আমি এখানে এসে আসার সৌভাগ্য অর্জন করেছি। এছাড়াও সম্মুখে যেসব ছোট ছোট বাচ্চারা আছো, যারা আমাদের আটপুর মঠেরই অনেক ছাত্রছাত্রী আছো, তোমাদের, তাদের অভিভাবকদের এবং অন্যান্য যারা উপস্থিত আছেন আজকে, সকলকে আজকে স্বাধীনতার যে ৭৫তম বর্ষ আমাদের উদযাপিত হলো, আজ ৭৬তম বর্ষে আমরা উপনীত হলাম। এই স্বাধীনতার আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই। সকালবেলা এসে জাতীয় পতাকা উত্তোলন করার যে সৌভাগ্য আমি প্রাপ্ত হলাম, তার জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের শিল্পীদের, যারা ক্লাবের সামনে কত সুন্দর একটা ভারতবর্ষের একটা মানচিত্র অঙ্কন করেছে। তাদের জন্য একটা জোরে হাততালি আমি কামনা করছি। আমি সত্যি অভিভূত হয়ে গেছি গ্রামবাসীদের ক্ষুদ্র কিন্তু এত আকর্ষণীয় এবং এত আন্তরিক প্রচেষ্টায়। আজকে স্বাধীনতা দিবস, তোমরা নিশ্চয়ই অনেক স্কুলেও সকালবেলা স্বাধীনতার অনুষ্ঠান শেষ করে আসছো। এই ভারতবর্ষের মহানতা সম্পর্কে দু চার কথা বলবো। মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ বলবেন, সেজন্য বেশি সময় নেব না। স্বামীজি বলেছিলেন এক জায়গাতে, ভারতবর্ষে যখন বেদ উপনিষদ রচনা শুরু হয় হাজার হাজার বছর আগে, তখন পৃথিবীতে অন্য কোনো সভ্যতার চিহ্ন মাত্র ছিল না। স্বামীজি বলতেন, তখন ইউরোপের মানুষগুলো, যারা আমাদের দীর্ঘদিন ভারতবর্ষ শাসন করেছে, তারা গায়ে নীল রং মেখে হাতে তীর ধনুক নিয়ে জঙ্গলে শিকার করত। আমাদের ভারতবর্ষ তত প্রাচীন। যখন বেদ উপনিষদ রচনা হচ্ছে, তখন সারা পৃথিবীতে সভ্যতার সূত্রপাতই হয়নি। সেই প্রাচীন ভারতীয় সভ্যতা আমরা, তারপরে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার সূচনা হয়েছে এবং তাদের সমাপ্তিও হয়েছে। কিন্তু ভারতীয় সভ্যতা আজও স্বমহিমায় প্রতিষ্ঠিত। যে ক্রোনোলজি আমরা পাই,
যেটাকে বলা হতে পারে ইতিহাস, 16,000 বছর আগের ইতিহাসও আমরা ভারতবর্ষে পাই, যে সময় ভারতীয় সভ্যতা বিকাশ ঘটে চলেছে। এই ভারতের যে প্রাচীনতা, ভারতের যে গৌরব, আমরা শুনলে অবাক হয়ে যাব। তোমরা শুনলে অবাক হবে। আজকে আমরা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার জন্য লালায়িত থাকি। ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আমরা যদি চান্স পাই, বা আমাদের পরিবারেরও যদি কেউ চান্স পায়, বা গ্রামেরও কেউ যদি সুযোগ পায়, আমরা নিজেদের জন্য ধন্য ধন্য মনে করি। তোমরা শুনলে অবাক হবে, আমাদের প্রাচীন ভারতে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, যখন বিশ্ববিদ্যালয়ের ধারণাই ছিল না হয়তো সারা বিশ্বে, তখন নালন্দা বিশ্ববিদ্যালয় আদি বিশ্ববিদ্যালয়গুলোতে সারা পৃথিবী থেকে ছাত্ররা আসতো পড়তে। এখন আমরা যেগুলোকে মুসলমান রাষ্ট্র বলে মনে করি, সেখান থেকেও ছাত্ররা আসতো। কোন ধর্মেরই সূত্রপাত হয়নি। আমাদের ভারতীয় ধর্মকে সনাতন ধর্ম কেন বলা হয়? এই ভারতীয় ধর্ম থেকেই কিন্তু বাকি সমস্ত ধর্মের জন্ম। এই সনাতন সনাতন ধর্ম মানে সনাতন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যেমন সত্য, তেমনই ভারতীয় ঋষিরা যা আবিষ্কার করেছিলেন, যা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে লিপিবদ্ধ রেখেছিলেন বেদ উপনিষদে, সেগুলো সেই রকমই চিরন্তন সত্য। সেই জন্য এটাকে বলা হয় সনাতন সংস্কৃতি, সনাতন কালচার, সনাতন ঐতিহ্য। সেই ভারতবর্ষে কত কত মহর্ষি জন্মেছে, আমরা কিছু কিছু নামও জানি। বাল্মীকি, বেদব্যাস থেকে শুরু করে এসেছিলেন কালিদাস, এসেছিলেন আর্যভট্ট বরাহমিহির, এসেছিলেন গার্গী মৈত্রেয়ীর মতো গার্গী মৈত্রেয়ীর মতো মহিলা ঋষি, এসেছিলেন চরক শুশ্রূষের মতো বিখ্যাত চিকিৎসক। এরকম অসংখ্য অসংখ্য নাম আমরা পাই, যাদের কাছে সারা বিশ্ব থেকে ছাত্ররা এসে পড়াশোনা করত। যাওয়ার সময় তারা ভারতের যে স্কাল্পচার যেটাকে বলা হয়, যে সমস্ত পাথরে খোদাই করা মূর্তি, তারা নিজেদের দেশে নিয়ে যেত। আজকে তোমরা শুনলে অবাক হবে, বিভিন্ন খনন কার্য করার ফলে বিভিন্ন মুসলমান রাষ্ট্রগুলো থেকেও মাটির নিচ থেকে সেই ধরনের মূর্তি এখনো উদ্ধার হচ্ছে। সেটা থেকে যারা আমাদের পুরাতত্ত্ববিদরা আছে, তারা বলছেন ভারতীয় সভ্যতা ভারতের কাছে সারা বিশ্ব ঋণী। সারা ভারতবর্ষ থেকে ছাত্ররা আসতো, এখান থেকেই পড়াশোনা করে নিজেদের দেশকে উন্নত করত। তো এত প্রাচীন এবং এত মহান আমাদের দেশ। তোমরা একটু চুপ করে বলবে, হ্যাঁ, একটু চুপ করে বলবে। শুধুমাত্র ভারতীয় অধ্যাত্মবিদ্যায় যে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদ তা নয়, কিন্তু ভারতের জ্ঞান বিজ্ঞান, সঙ্গীত, চারুকলা, চিত্রকলা, এমন কোনো স্থান নেই যেখানে ভারতীয়রা তাদের সাফল্যের চিহ্ন রেখে যাননি। তোমরা শুনলে অবাক হবে, ভারতবর্ষ এত গ্রন্থ রচিত হয়েছিল প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায়। সেই গ্রন্থগুলোকে মুসলমান শাসকেরা এসে আগুন লাগিয়ে দিয়েছিল, যাতে ভারতের সভ্যতাকে তারা ধ্বংস করতে পারে। সেই আগুন নাকি কয়েক মাস ধরে চলেছিল। কত আমাদের সম্পদ নষ্ট হয়ে গেছে। এখন তো বলা যায়, অনেকেই বলেন এই সংস্কৃত ভাষা সারা পৃথিবীর বলা যায় প্রধান প্রধান ভাষার জনক হচ্ছে এই সংস্কৃত ভাষা। ব্রিটিশরাও খুব ভালো করে বুঝেছিলেন যে ভারতীয় সংস্কৃতিকে যদি ধ্বংস না করা যায়, তাহলে ভারতবর্ষকে আমরা অধিকার করতে পারবো না। একজন ইংরেজ সাহেব তার পর্যবেক্ষণে বলেছিলেন যে ভারতবর্ষকে আমরা তো রাজনৈতিকভাবে দখল করেছি, কিন্তু
ভারতবর্ষকে ঠিক ঠিক দখল করতে এখনো আমরা পারিনি। বলছেন কেন পারিনি? কেননা ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি এত ঐতিহ্যবান, ভারতীয় সংস্কৃতি এত উন্নত যে ভারতবর্ষের সেই সংস্কৃতিকে ধ্বংস না করতে পারলে আমাদের ভারত বিজয় অসম্পূর্ণ থেকে যাবে। এটা থেকেই আমরা বুঝতে পারি যে ভারতীয় সভ্যতার গৌরব কোথায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে বলেছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतु भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের পতন হবে, অধর্মের উত্থান হবে, তখন দুষ্টগণকে বিনাশ করার জন্য আমি আসব, এই পৃথিবীতে অবতীর্ণ হব। পৃথিবীর কোন জায়গাটাই ভগবান বেছে নিয়েছেন অবতীর্ণ হবার জন্য? কোথায়? ভারতবর্ষকে। পৃথিবীর যত ঋষি মহাপুরুষ অবতার জন্মগ্রহণ করেছেন তাদের 99.9% ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তোমরা জানো, সবাই জানো। আমরা সেই ঋষিদেরই বংশধর, আমরা সেই ঋষিদের বংশধর যারা বেদ উপনিষদ রচনা করেছে। শুধু আমরা কেন, এখন যে সমস্ত আমাদের পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্র আছে তাদেরও বংশধর সেই ঋষিরাই। সেই ঋষিদের রক্ত আমাদের গায়ে বইছে। স্বামীজি বলছেন, ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা পবিত্র, ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা পবিত্র। 7 ফুটো জন্ম আমার, জন্মেছি এই দেশে। এই গান আছে, তোমরা শুনলে। সেই 7 ফুটো জন্ম আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে নিজেদের গৌরবান্বিত মনে করতে হবে এবং ভারতবর্ষের পরিচয় আমাদের লাভ করতে হবে। ভারতবর্ষ কেন মহান এইটা আমাদের জানতে হবে। প্রতিটি 15ই আগস্ট আসবে যাবে, কিন্তু যতক্ষণ না আমরা ভারতবর্ষকে জানতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন সফল হবে না সম্পূর্ণভাবে। ভারতবর্ষকে জানতে হবে। জানতে গেলে কি করতে হবে? স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। রবীন্দ্রনাথ মুক্ত কণ্ঠে বলছেন, স্বামী বিবেকানন্দকে না পড়লে ভারতবর্ষ জানা খুবই কঠিন। স্বামীজিকে বলা যেতে পারে ইন্ডিয়া পার্সনিফাইড। ভারতবর্ষের মূর্ত বিগ্রহ যেন স্বামী বিবেকানন্দ। সেই জন্য তোমরা বড় হও, ধীরে ধীরে ভারতবর্ষ কেন মহান, ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি, ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সম্পদ তোমরা আহরণ করো। তোমরা আগে তার সম্পর্কে পরিচিত হও, তারপর সেই ভারতীয় আমাদের যে সভ্যতার যে সম্পদ, সেই সম্পদ দ্বারা নিজেদেরকে সম্পদশালী মনে করো। আজকে মঞ্চে উপস্থিত থাকতে পেরে আরো ভালো লাগছে আর একটা কারণে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে ভারতবর্ষের একজন এমন সন্তান যিনি সংকল্প নিয়েছেন, নিজের প্রাণও যদি আমাকে বলি দিতে হয় তবু আমি ভারতবর্ষকে রক্ষা করার জন্য বন্দুকের নলের সামনে দাঁড়াতে পারবো। তার জন্য একটা জোরে হাততালি আমি চাইছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এইরকমই একজন ভারতীয় সেনার একজন সদস্য। এখানে আমরা এই মঞ্চে উপস্থিত আছেন, সেই জন্য এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমার আরো ভালো লাগছে। মাথা নিচু করে যান এই যে তোমরা সকালবেলা আমি একটু স্বাধীনতা সংগ্রামীদের কথা বললাম, আজকে আমরা বাস্তব দেখতে পাচ্ছি আমাদের সামনেই একজন সংগ্রামী যিনি স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করছেন এবং আরো একজন সেই রকমই সংগ্রামীকে আমরা পেয়েছি অলরেডি। আমাদের
জাঙ্গিপাড়া আমাদের জাঙ্গিপাড়ারই এসআই শুভেন্দু বাবু এসেছেন, আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার জন্য একটা সবাই জোরে করতালি দাও। সবাই একটু দাঁড়িয়ে আমাদের সম্মাননা জানাও তো, সবাই একটু দাঁড়িয়ে জোরে একটা হাততালি দাও। বসে পড়ো। তো আমি বলছিলাম স্বাধীনতা সংগ্রামীদের কথা, তাদের নাম বলেছিলাম নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, এরকম কত অসংখ্য। তারা কি করেছিলেন? তারা নিজের বুকে রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আজকে যাদের উপর, তাদের দুজন সদস্য, তাদের দুজন প্রতিনিধি আমাদের সাথে আছেন আজকে। আমি আমাদের ছাত্রদের অনেককে জিজ্ঞাসা করি তোমরা কে কি হবে। আমার শুনে খুব ভালো লাগে, তাদের মধ্যে অনেকেই হাত তুলে বলে আমি একজন সেনা হব, আমি একজন আর্মি অফিসার হব, আমি একজন পুলিশ হব। শুনে ভালো লাগে, শুনে ভালো লাগে। ভারতবর্ষকে যারা রক্ষা করে তারাও সেই ঋষির মতোই সম্মান পাওয়ার যোগ্য। কেননা ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, আমরা সবাই আজকে এটা খুব মন দিয়ে শুনতে হবে, তোমরাও শুনে রাখো, মনের মধ্যে গুছিয়ে রাখো। ভারতবর্ষ ধ্বংস হয়ে গেলে সারা পৃথিবীর ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। পৃথিবীর প্রাণ কেন্দ্র ভারতবর্ষকে বলা যায়। স্বামীজি বলছেন ভারতবর্ষ যদি কোনো পৃথিবীর কোন স্থানকে পুণ্যভূমি বলতে হয়, ভারতবর্ষ সেই পুণ্যভূমি। তোমরা জানো অনেকের বাড়িতেই ঠাকুর ঘর আছে, ঠাকুর সিংহাসন আছে। বাড়ির সব থেকে ভালো জায়গাটা একটা ঠাকুর মন্দির আমরা তৈরি করি, তাই না? সেরকম পৃথিবীর সব থেকে পৃথিবীর ঠাকুর ঘর যদি কোথাও থাকে সেটা হলো এই ভারতবর্ষ। তো এইরকম অনেক কথা ভারতবর্ষ সম্পর্কে বলা যায়। আজ আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সমস্ত ভারতবাসীকে, ভারতের বীর সন্তানদেরকে প্রণাম জানাই। তোমরা আরেকটা দুটো একটা কথা বলি। আমি যেহেতু সন্ন্যাসী সমাজের প্রতিনিধি করছি, এই ভারতীয় সভ্যতা রক্ষায় সন্ন্যাসীদের ভূমিকাও অসীম, অশেষ। পৃথিবীতে ভারতবর্ষে এরকম হাজার হাজার লাখ লাখ সন্ন্যাসী জন্মগ্রহণ করে ভারতবর্ষের এই সংস্কৃতি রক্ষার জন্য চেষ্টা করছে। তোমরা যদি হরিদ্বার, ঋষিকেশ, ওমকারেশ্বর এরকম বিভিন্ন তীর্থস্থানে যাও, প্রয়াগ, তোমরা সেখানে দেখতে পাবে অসংখ্য ভারতীয় মঠ, সন্ন্যাসীদের মঠ। সেখানে ভারতের এই যে জ্ঞান বিজ্ঞান চর্চার কথা বললাম, সেগুলো রীতিমতো চর্চা হচ্ছে। আজকের সঞ্চালিকা একটু সুন্দর যে বেদের মন্ত্র তোমাদের শোনালেন, সেই সব মন্ত্র নিয়ে চর্চা করেন তারা। প্রতিনিয়ত সেগুলো পাঠ হয়। সরস্বতী শিশু মন্দিরের অনেক ছাত্রছাত্রী এখানে আছে, তারাও যে কি সুন্দর মন্ত্র উচ্চারণ করলো। সেই সব প্রাচীন ভারতের যে সংস্কৃতি সেগুলোর চর্চা হয়। তো আজকে আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, ছোটদের অনেক ভালোবাসা জানাই, এখানকার কর্মকর্তাদের অনেক ধন্যবাদ জানাই। জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার সাথে জয়ধ্বনি দাও। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার।